রিপোর্ট কিন্তু এখনো শেষ হয়নি। এক পর্ব শেষ হয়েছে, বাংলাদেশ কিন্তু লজ্জিত হয়েছে, আমরা লজ্জিত হয়েছি, আমাদের মাথা নত হয়েছে। গতকাল আরেকটি রিপোর্ট অলরেডি প্রকাশিত হয়েছে। আমরা কেরানীগঞ্জ থেকে আমরা লজ্জিত। আমি কেরানীগঞ্জের বর্তমান এমপি, অবৈধ এমপি এবং মন্ত্রী সাহেবকে বলে দিতে চাই, আপনি সাবধান হয়ে যান, আপনার বাহিনীকে সাবধান করে দিন। আমরা কোনো দুর্নীতি দুঃশাসন কেরানীগঞ্জের মাটি থেকে হবে সেটা মেনে নিতে পারবো না। আমার মনে হয় বিপু সাহেব, আপনি আমার বক্তব্য বুঝতে পেরেছেন। আমি আপনাকে শ্রদ্ধা রেখেই বলবো, আমি আপনাকে আর বেশি কথা বলতে চাই না। আপনি সতর্ক হয়ে যান। আপনার নামে যে প্রতিবেদন, যে রিপোর্ট প্রকাশিত হয়েছে, আমরা চাইবো আপনি সেটা মিথ্যা প্রমাণ করেন। আর যদি মিথ্যা প্রমাণ করতে না পারেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলে দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির নেতৃবৃন্দর মুখ কিন্তু আটকে রাখতে পারবেন না। আগামী নির্বাচন হবে জনগণের নির্বাচন, আগামী নির্বাচন হবে গণতন্ত্র পুনরুদ্ধারের নির্বাচন, আগামী নির্বাচন হবে বাংলার মাটির নির্বাচন। তাই বলবো বিপু সাহেব, আপনি বারবার দুইবার অবৈধভাবে এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, আপনি আপনার গণ তৈরি করে ফেলেছেন। এই সকল প্রমাণ কিন্তু আমাদের কাছে আছে। শুধু আমাদের কাছে না, সারা বাংলাদেশের পৃথিবীর মানুষের কাছে আছে। আমি বলেছি এর আগে উপজেলা চেয়ারম্যানকে নিয়ে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদেরকে নিয়ে, আমি কিন্তু সত্যি কথা বলতে বুক কাঁপি না। তাই বারবার করে বলবো, যত দুর্নীতি করেছেন দয়া করে আল্লাহর রাস্তে এই করোনা পরিস্থিতিতে আপনি কেরানীগঞ্জের জনগণের মাঝে দাঁড়ান। আমরা সশরীরে আপনাকে দেখতে চাই। কথা দিলাম, আমি থানা বিএনপি সভাপতি হয়ে নজরুল হামিদ বিপু সাহেব, আপনি জনগণের কাতারে আসেন, জনগণের সেবা দেন, আমি আপনার পাশে দাঁড়াবো, পাশে থাকবো, আমরা সহযোগিতা করব। কিন্তু দুর্নীতি করে, দুঃশাসন করে আপনি আপনার ব্যাংক ব্যালেন্স করবেন, আপনি আপনার আত্মীয় স্বজনকে কোটিপতি, হাজার কোটি বানাবেন, আর কেরানীগঞ্জের জনগণ এই সিলিন্ডার, অক্সিজেন সিলিন্ডারের অভাবে, এই ওষুধের অভাবে মৃত্যুবরণ করবে, আমরা সেটা চোখে দেখব না। তাই আপনাকে আবারও বলবো, কেরানীগঞ্জ দক্ষিণ আওয়ামী লীগে আপনাদের ঝান্ডা নিয়ে নামেন, আপনাদের দুর্নীতির টুপলা নিয়ে নামেন, জনগণের কাতারে খরচ করুন। তারপরে বলবো লুটপাট করছেন জনগণের জন্য, কারণ এই সরকারি তো অবৈধ। কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদেরকে সততার আদর্শ দিয়েছেন, জাতীয়তাবাদের আদর্শ দিয়েছেন, কিন্তু বর্তমান অবৈধ সরকার সেই সততা, সেই আদর্শ, জাতীয়তাবাদের আদর্শকে ধ্বংস করে দেওয়ার জন্য তারা লুটপাটের আদর্শকে কায়েম করেছেন, তারা দুর্নীতির আদর্শকে কায়েম করেছেন, তারা ভোট চুরির আদর্শকে কায়েম করেছেন। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান জিন্দাবাদ, আমাদের কেরানীগঞ্জের অহংকার বাবু গয়েশ্বরচন্দ্র রায় জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান চির অমর হোক। সংগ্রামী ভাই ও বোনেরা, এখন আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছে আজকের এই অনুষ্ঠানের সংগ্রামী প্রধান অতিথি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য, কারা নির্যাতিত নেতা, সাবেক মন্ত্রী, কেরানীগঞ্জের অহংকার বাবু গয়েশ্বরচন্দ্র রায় আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন। Right.
বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখা কর্তৃক আয়োজিত করোনা প্রতিরোধে হেলথ সেন্টার আজকে উদ্বোধন করা হলো। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সভাপতি, উপস্থিত সহকর্মী নেতৃবৃন্দ এবং এলাকার ভাই বোনেরা, এটা কিন্তু উদ্বোধন হলো, মাত্র শুরু হলো, এটা কিন্তু শেষ হয়নি। যতক্ষণ এই রোগ, এই মহামারী থাকবে, এই প্রচেষ্টা আপনাদেরকে অব্যাহত রাখতে হবে। প্রয়োজনে একাধিক হেলথ সেন্টার খুলতে হবে। যাতায়াতের কারণে, অর্থাৎ যাতায়াতের সুবিধার জন্য, জনগণকে কাছে পাওয়ার জন্য প্রয়োজনে আরো কয়েকটা হেলথ সেন্টার খুলতে হবে। আপনারা যে ঔষধ বিতরণ করবেন, এই ওষুধ বিতরণের ক্ষেত্রে কোয়ালিফাইড ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া কাউকে কোনো ওষুধ দেবেন না। কারণ বিনা প্রেসক্রিপশনে অনুমান ভিত্তিক ঔষধে কখনো বিরূপ প্রতিক্রিয়া দেখা দিতে পারে। তাতে আপনার এই উদ্যোগ প্রশংসিত না হয়ে একটি দুর্ভোগের মধ্যে পড়তে পারে। সে কারণে এই ওষুধগুলি তাদের দিবেন গরিব যারা কিনতে পারে না, তাদেরকে অবশ্যই ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী। সিলিন্ডার থাকবে, অক্সিজেন থাকবে, সবারই লাগবে না, সেটাও ডাক্তারের পরামর্শেই সিলিন্ডার যাবে এবং ডাক্তারই সিলিন্ডার ব্যবহার করবেন রোগীর জন্য, এবং তা আরোগ্য লাভের পরে সেটা তারা ফেরত দিবেন। এই বিষয়গুলি আপনারা খেয়াল রাখবেন। মার্চ আজকে যা দেওয়া আছে এর চেয়ে আরো প্রয়োজনে আরো বাড়ানো হবে। মাস্ক বিতরণের ক্ষেত্রে আপনাদেরকে ডাক্তারের প্রেসক্রিপশনের দরকার নাই। রুগী বা রুগী নয়, সকলের জন্যই মাস্ক ব্যবহারটা একটা অপরিহার্য বিষয়। আমরা এখানে অনেক ওষুধ আমি মনে করি না যথেষ্ট, আমাদের হয়তো আরো অনেক ওষুধ লাগবে, সেগুলি দিতে আমাদের কোনো কৃপণতা থাকবেন না। আর রুগী কে রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে পরিমাপ করবেন না। জাতি, ধর্ম, নারী, শিশু নির্বিশেষে, দলমত নির্বিশেষে যিনি রোগে আক্রান্ত হবেন তাকেই আপনারা ওষুধ দিয়ে সহযোগিতা করবেন। আশেপাশে কোনো অনাহারী পরিবার থাকলে সামর্থ্য অনুযায়ী তাদেরকে সহযোগিতা করবেন, কেউ যেন না খেয়ে না থাকে। এটা আপনারা গত 12 বছর যাবৎ আমি কেরানীগঞ্জে আপনাদের সাথে আছি, আপনারা খেয়াল করবেন প্রতিটা পর্বে পর্বেই কিন্তু আমরা গরিব মানুষের পাশে দাঁড়িয়েছি। বিভিন্ন পর্বে, ঈদে, পূজায়, রোজায়, বিভিন্ন সময় আমরা এই ইফতার সামগ্রী, ইফতার, এগুলি আমরা পাহাড়ি এবং ধনী লোকদের সমাবেশে না, সাধারণ মানুষকে আমরা ইফতার বিতরণ করেছি, রাস্তায় হেঁটে হেঁটে করেছি। রাজনীতিবিদদের বড় কাজটাই কিন্তু হলো জনসেবা, আর এই জনসেবাটা বৃহত্তর অর্থে করতে হয়তো রাজনৈতিক সহযোগিতার দরকার হয়, কিন্তু জনসেবা ব্যতীত কোনো রাজনীতি জনগণ কখনো গ্রহণ করেন না। জনগণের অধিকার, এই অধিকারের মধ্যে কিন্তু চিকিৎসার অধিকার মৌলিক অধিকার, জনগণের অধিকার, খাদ্য একটা মৌলিক অধিকার, অনাহারে না রাখা, চিকিৎসা এটা মৌলিক অধিকার,
শিক্ষা মৌলিক অধিকার। কালকে ডাক্তার রফিক হয়ে আমি এই সামগ্রীগুলি যে কিনলাম অনুমান ভিত্তিক নয়, কারণ যেটার জন্য প্রয়োজন সেটা ডাক্তারই ভালো বলতে পারবে। এবং তিনি নিজেও কিন্তু কোভিডে আক্রান্ত হয়েছেন, তার পরিবারের সবাই হয়েছে, তারপরেও কোভিডের চিকিৎসার সে পিজির একজন ডাক্তার, এবং সে সবার জন্য। আপনারা কেরানীগঞ্জের মানুষ যদি কেউ তার টেলিফোন নাম্বার দেন, টেলিফোন করলে আপনি তার সহযোগিতা পাবেন। ডাক্তার রফিক ছাড়া আরও কয়েকজন ডাক্তার এখানে উপস্থিত আছেন, যারা আপনাদেরকে ভবিষ্যতে এই কর্মে সহযোগিতা করবে। এবং আপনারা যদি এটাকে আন্তরিকভাবে করেন, আর রোজই রাজনীতিতে প্রশংসা প্রাপ্তি, ফেসবুকে ছবি ছাপানো, এটা যদি আপনাদের উদ্দেশ্য হয় তাহলে এখানেই সাঙ্গ করা ভালো। কারণ দান করবেন প্রকৃত অর্থে, সেই দানের দোয়া হবে আপনার জন্য অনেক। শর্ত সাপেক্ষে দানে সেই দোয়ায় কিন্তু বরকত হয় না। দান সবসময় নিঃস্বার্থ নিঃশর্ত, এই বিষয়টা মনে রেখেই আপনাদের এই কার্যক্রমটা করবেন। আর করোনায় আক্রান্ত মানুষ, করোনায় আক্রান্ত তো করোনা মহামারীর আগেই, আরো 10 বছর আগে রাজনীতি আক্রান্ত। বর্তমান সরকার কিন্তু ভেন্টিলেশন আসছে এবং কোভিড করোনায় মারাত্মকভাবে আক্রান্ত। ওই 2-1টা প্রতিদিন টেলিভিশনের এই ছোট বাক্সের মধ্যে নানা কথা বলে। এই নানা কথা বলে ওরা খুব একটা আত্মতৃপ্তি পায়, কিন্তু এই কথা শুনে যে মানুষ কি ধরনের গালাগালিজ করে, কি ধরনের মন্তব্য করে, কোনো ভালো ব্যক্তি তাদেরকে এই পড়াটা জানায় না। তার মানে তাদের কোনো সৎ বন্ধু বান্ধব নাই। বিশেষ করে তথ্যমন্ত্রী তো তথ্যের ভান্ডার। ভবিষ্যতে তাকে যদি পুলিশে হেফাজতে জিজ্ঞাসাবাদ করে তো বাংলাদেশের রাজনীতি, সরকারের ষড়যন্ত্রের দুর্নীতি অনেক তথ্য পাওয়া যাবে। দোয়া করে তুমি বেঁচে থাকো, বাংলাদেশের জন্য তোমার প্রয়োজন হবে। আর ওবায়দুল কবির যেটা বলে এই পুঁথিপাঠের মতো, আমরা জানি ছোটবেলায় কবিতা, সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। আর উনি পুঁথিপাঠ করে সকালে উঠে আমি প্রকাশ্যে বলি মিথ্যা কথা ছাড়া যেন সত্য কথা নাহি বলি। আদেশ করেন যাহা আমার বুবু যান, আমি সেই কাজ করি দিয়ে মনপ্রাণ। সুতরাং এই যে মিথ্যার বুলি আর মানুষের প্র্যাকটিক্যাল দেখা, দুটার মধ্যে তফাৎ আছে না? টেলিভিশন এই পত্রিকার পাতা মিথ্যা কথা লিখলে জনগণকে এটা সত্য ভাবে, জনগণ সরাসরি আক্রান্ত, সেই আক্রান্তের কথা না উঠে যদি বলা হয় সেই জনগণ নিরাপদ, তাহলে এটাকে জনগণের কাছে বিরূপ প্রতিক্রিয়া হবে। একটা সময় আসবে এই সরকারের তোষণ করতে করতে এই মিডিয়াও কিন্তু জনগণ দেখবে না, পত্রিকা পড়বে না। এখনো আমি জানি শতকরা দেশের 80 জন যুবক কিশোর এবং মাঝ বয়সের উপরে যারা বাংলাদেশের চ্যানেল খোলে না, ইন্ডিয়ার চ্যানেল দেখে, ওই স্টার জলসা দেখে, স্টার মুভি দেখে। কেন দেখে? কারণ ওখানে বিনোদনের আছে, বিনোদন দেখে। আর আমাদের এখানকার বিনোদন হলো মিথ্যা কথার বিনোদন। এই মিথ্যা কথা যদি শোনে তখন সুস্থ লোকও অসুস্থ হয়ে যায়, তার মাথা যায় গরম হয়ে। সেই কারণে আমার কথাটা একটু জরিপ করে দেখেন, সন্ধ্যার পরে যে কোনো বাড়ির টেলিভিশনের সামনে বসেন, দেখবেন যে বাংলাদেশের কোনো টিভি চ্যানেল দেখেন। দেখে কারা? আজকে যেমন আমাদের এরা সবাই দেখবো। কেন দেখবো? যে তাকে ছবিটা টেলিভিশনে দেখা যায়। অর্থাৎ রাজনীতিবিদরা টেলিভিশন দেখে কেন? তারা কেমন দেখা যায়, কেমন বললো, ঠিক না? কিন্তু সাধারণ মানুষ কেন টেলিভিশন দেখে না? এতে মিডিয়া যে একটা জাতিকে একটা ব্যালেন্সের মধ্যে রাখে, সেই দায়িত্বটা তারা পালন করতে পারে না। বিরোধ বিষয় থিয়া কখনো পরিমণি, খুকুমণি এইসব লিয়ে বাগান মাঠ করে। এগুলি তো পাবলিকের সাবজেক্ট না। আর যেসব কথা পরিমণিরা বলে, এইসব কথা বললে এরা তো বরকা পড়ারও সময় পাবে না। মানে এই সরকারের মধ্যে যারা রুইকাতলা আছে তারা বরকা মরু দেওয়ার সময় পাবে না।
সুতরাং এগুলোই রাজা রাজায় দ্বন্দ্ব, বৃত্তে বৃত্তে দ্বন্দ্ব। তাদের দ্বন্দ্বের ফাঁক দিয়া পরিমণির আবিষ্কার হয়ে যায় মাঝে মাঝে মিডিয়ার মাধ্যমে একটা বাজার মাত করে সাধারণ মানুষকে। কিন্তু এটা আমার পেটের খোরাক দিবে না, এটা আমার রাজনীতির খোরাক দিবে না। সেই জন্যই আমরা আজকে এই সরকারের বিরুদ্ধে কি আন্দোলন করবেন, এই সরকারে কিভাবে ধমক দিবেন। আমি বললাম এই সরকার ভেন্টিলেশন আছে, এই ভেন্টিলেশনটা খুলে গেলে সরকারটা নাই। ওরা আতঙ্কে আছে, ওদের হারাবার যন্ত্রণা সারাক্ষণ, ওদের প্রাপ্তির কোনো বিষয় নাই। আমাদের হারানোর কিছু নাই, আছে হারানোর কিছু নাই। যদি আমাদের হারানোর থাকে হয়তো আমাদের পরনের কাপড়টা হারানোর আছে, আর এমন কিছু নাই যে জন্য আমাকে ভয়ে ভীত হতে হবে। সে কারণেই যত অর্থ হয় মানুষ তত ভীত হয়, কারণ এই অর্থ রক্ষা করার একটা আকাঙ্ক্ষা থাকে, ভোগ করার একটা আকাঙ্ক্ষা থাকে। সেই কারণেই আজকে যে পরিমাণ টাকা লুটপাট দুর্নীতির মাধ্যমে আজকে মজুদ হয়েছে, সেই টাকার 5 ভাগের 1 ভাগ এই আওয়ামী লীগের নেতা মন্ত্রীরা যে টাকা লুটপাট করছে 12 বছরে, তার 100 ভাগের 5 ভাগ টাকা খরচ করলে এই ভ্যাকসিন নিয়ে সমস্যা হয় না, মানুষ না খেয়ে মরতে পারে না। একটু ছাড়লেই হয় তাদের যা আছে, কিন্তু এদের সব বিদেশে রেখে দিচ্ছে। মরণের পরেও কিন্তু এদের ছেলে মেয়েরাই বিদেশ থেকে টাকাই না খাইতে পারবো না, এই টাকা শেষ। সুইস ব্যাংকে টাকা রেখে সেই টাকা কখনো কেউ ফেরত পাইছে ইতিহাসে সেটা জানা যায় না বিশ্বের বিভিন্ন নথি থেকে। সে কারণেই এই টাকা আজকে তারা এত টাকা ঘরে রাখতে পারে না, এত টাকা ব্যাংকে রাখতে পারে না, সব টাকা না বিদেশে তারা রেখে দিয়েছে। আজকে আমাদের এই অনুষ্ঠানে প্রথমত উদ্বোধন করার কথা ছিল আমাদের ইকবাল হাসান মাহমুদ টুকু, যাকে এই কোভিড সংক্রান্ত আমাদের জাতীয় কমিটির আহ্বায়ক। তিনি এখনো সাহস করে পাবলিক হন না, স্বাস্থ্যবিধি মানতে হয়, যেহেতু তিনি আক্রান্ত হয়েছিলেন। তিনি আপনাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন এবং আমাদের রিজভের তো সব কিছুতেই দুঃসাহসী। 59 দিন হসপিটালে ছিল, আমি প্রতিদিন শুনতাম। আমি মানসিকভাবে প্রস্তুত ছিলাম যে রিজভিকে বোধহয় বাঁচানো যাচ্ছে না, এমন সংবাদগুলি আমি প্রতিনিয়ত পাচ্ছিলাম। এবং সর্বপ্রথম যেদিন দেখলাম তার বাসায় 2 মাস পরে, তখনও আমি কনফার্ম না যে এই স্বাস্থ্য তার যে রিগেইন করার বিষয়টা, অর্থাৎ আফটার কোভিড যে একটা এফেক্ট করে বডিতে নানাভাবে এবং বডিকে অকেজু করে ফেলে, তারপরেও সে অত্যন্ত দুঃসাহস করে আজকে এখানে সশরীরে হাজির হয়েছেন। তার কাছে আমরা কৃতজ্ঞ এবং আশা করি এই দৃশ্য দেখে আপনারাও অনুপ্রাণিত হবেন, সামান্য অসুখ বিসুখের অজুহাত দিয়ে মূল দায়িত্ব পালন থেকে বিরত থাকার চেষ্টা করবেন না। কারণ আমি জানি যদি একটা কমিটির কথা হয় তখন কোনো রোগ বালাই থাকে না, আর যখন কাজের কথা বলা হয় তখন আমার সর্দি কাশি জ্বর কোভিড এখানে হওয়া যাবে না, এইটা সেটা নানা কথা। এই সব রোগের খবরে কিন্তু রাখি, সব রোগের ওষুধটা হয়তো আপাতত কারো কাছে নাই। সে কারণেই বলছি, আজকে আমরা জানি যে অনেক লোক মনক্ষুণ্ণ হবে, কারণ কেরানীগঞ্জে 10 ভাগের 1 ভাগ লোক এখানে আচ্ছা, বিদ্যুৎ যাতে ভালো হিসেবে আমাদের তেমন আর বেশি কথাও নাই। আজকে যারা যারা এখানে উপস্থিত হয়েছেন সবার নাম শুনছেন, আমি আবার নতুন করে বলছি না। আমি এই সবার প্রতি কৃতজ্ঞ, বিশেষ করে কেরানীগঞ্জের অধিবাসী নন, বিএনপির নেতৃবৃন্দ যারা আসছেন
তাদের প্রতি কৃতজ্ঞ এই জন্য যে আপনাদের আগমনে আমাদের অঞ্চলের নেতা কর্মীরা উৎসাহিত হবে, অনুপ্রাণিত হবে। এবং আমরা আমাদের বলছি যে কর্ম শুরু, এটা কিন্তু শেষ না। আজকে এটা একটা আনুষ্ঠানিকতা মাত্র। আমাদের কর্ম যদি আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ থাকে, তাহলে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে উদ্যোগ নিয়েছেন মানুষের জন্য, তিনি মানসিকভাবে আহত হবেন, তিনি কষ্ট পাবেন। আমরা তাকে কষ্ট দিতে চাই না, আমরা ফাঁকি দিতে চাই না, আমরা নিজেকেও ফাঁকি দিতে চাই না, জনগণকেও ফাঁকি দিতে চাই না। এবং নেত্রী বেগম খালেদা জিয়া এখন যিনি সার্বক্ষণিকভাবে এই বিষয়গুলি পরিচালনা করছেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তিনিও যেন আমাদের কর্ম দেখে আরও উৎসাহিত হন, আরও অন্যদেরকে অনুপ্রাণিত করতে তিনি আরও উদ্বুদ্ধ হন। আমরা আমাদের কর্মের মধ্য দিয়ে আমরা যেন উৎসাহবোধ করি, আমাদের কর্ম ভালো হলে নেতৃবৃন্দ কিন্তু উৎসাহবোধ করে, তারা উৎসাহিত হয়। এটা পারস্পরিক, কিন্তু সাথে একটা সামঞ্জস্য আছে, শুধু কথাই নয়, কাজ দেওয়ার মধ্য দিয়ে। আমাদের এখানে অন্যান্য সময় আমাদের অনুষ্ঠানে হয়তো কখনো কখনো একটা দুপুর বা বিকালের একটা এই খাবার দাবারের আয়োজন থাকে। এই করোনা পরিস্থিতিকে কেন্দ্র করে আমরা এই প্রোগ্রামটা কিন্তু আজকে বাদ রেখেছি। আপনারা মনক্ষুণ্ণ হবেন না, কারণ এই করোনার মধ্যে এই খাদ্যের ব্যাপারটা কিন্তু বেশি সতর্ক থাকতে হয়। যদিও খাদ্যে হয় না, নিঃশ্বাসে হয়। এবং যেটা কি নাম রফিক, বর্তমানটা ভেলটার বড় ক্ষমতা। ভেলটার বাইরের যে করোনাগুলি আছে 1 to 1, ওই যে সামনাসামনি 4 ফিটের মধ্যে যদি পড়ে যায়। আর ভেলটার আক্রমণ কিন্তু মারাত্মক। 3 ফুটের মধ্যে এক লোকে 7 জন কাভার হয়ে যেতে পারে। আবার 7 জন হলে এবার 7 জন 7-7টা 49 জনের হতে পারে। অর্থাৎ ভেলটা ভাইরাসটা জিওমেট্রিক হারে বাড়ে, গাণিতিক হারে বাড়ে না, 1 to 1 না। এটা কিন্তু মানে প্রতিবারই গুম হয়। এই জন্য এটা কিন্তু খুব মারাত্মক। এটা যদি একটা রোগী এখানে থাকে, কোনো লোক এনাফ, সে যদি 3 জনে দিয়ে থাকে, 3 জনে বাইরে দিব, 3 তিরিক্ষে 9 জন, 9 জনে দিব, 9 জনে দেবো, 7 মন্ত্রে ছুটি দেবো। সেই কারণেই আমাদের এই স্বাস্থ্যবিধি সব কিছু মানার কারণেই আমাদের অনেক কিছু আয়োজনের মধ্যে সীমাবদ্ধতা আছে এবং সীমিত আছে। এবং আমি চাইনি কিন্তু এই মিটিংয়ে এত কথা হোক, এতক্ষণ কথা হোক। আমরা চাইছিলাম এই মূল কাজটাই আমরা করব। তারপরেও রাজনীতি করতে গেলে নেতা কর্মীরা জানতে চায়, দেশের মানুষ জানতে চায় না। ঢাকা থেকে আসতে রাস্তাতে যাওয়ার সময় কেউ ডাক্তার জিজ্ঞেস করে, বাবা ঢাকায় গেলা কেমন দেখলাম, দেশের অবস্থা কি? সুতরাং মানুষের যে অবস্থা, সর্বদিকে আতঙ্ক। এই আতঙ্কগ্রস্ত মানুষের পাশে থেকে মানুষকে সাহস দিতে হবে, শক্তি দিতে হবে। আপনাদেরকে আমরা, অর্থাৎ আমাদের যারা এখানে বাইরে আমাদের নেতৃবৃন্দ আসছেন, তারা আমাদের রুমে যাবেন। আপনারা এখানে কাজ করেন আপনাদের, আমি তাদেরকে বিদায় দিই, তারপরে আপনাদের সাথে আবার আমরা কথাবার্তা বলব। সুতরাং আমি আমার বক্তব্য শেষ করার আগে আবার বলছি, আমাদের যাত্রা শুরু, আমাদের যাত্রা কিন্তু এখানে শেষ না।